আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। কোনো অক্ষম বাজা বউয়ের জন্য নিজের বংশের বাতি দুনিয়াতে আসা বন্ধ রাখতে পারি না, তাই না? বিয়ের 4 বছর হতে চললে এখন পর্যন্ত নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। কম তো আর ডাক্তার দেখালো না আমার ছেলে। কিছু জিজ্ঞেস করলেই প্রতিবার সেই একই উত্তর, ধৈর্য নিয়ে চেষ্টা করতে বলছে। বলে আর কত ধৈর্য ধরবো? এই জন্মে কি নাতি নাতনির মুখ দেখে দুনিয়া ছাড়তে পারবো না? কথাগুলো একদমে বলে থামলেন আমেনা বেগম। আজকে শুক্রবার, ছুটির দিন, বেলা বাজে সকাল 8টা। তার ছেলে আজকে বাসায় আছেন। সকালবেলা নাস্তার টেবিলে বসে এইভাবেই দোষ যাচ্ছেন তিনি তার ছেলের বউয়ের উপর। সমস্যা সেই একটাই, বিয়ের 4 বছরে এখন অবধি কোনো সন্তান হয়নি তাদের ঘর। বিয়ের প্রথম বছর থেকে আমেনা বেগম ছেলের বউকে জোর করেছিলেন সন্তান নেওয়ার জন্য। তার একমাত্র ছেলে উজানের বিয়ে তিনি নিজে মেয়ে দেখে পছন্দ করে দিয়েছিলেন। ছেলের বউকে তিনি কোনো অযত্ন অবহেলা করেননি বিয়ের প্রথম 2 বছর। কিন্তু বিয়ের 4 বছরে যখন খুশির সংবাদ তিনি শুনতে পারলেন না, তখন সেই পছন্দের বউমা এখন চোখে বিচ্ছে তার। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে তার ছেলের বউ ঈশা, শান্ত স্থির মেয়ে সে। প্রথম দিকে এগুলো কথা খারাপ লাগলে এখন গা শাওড়া হয়ে গেছে। গত 2 বছর ধরে শাশুড়ির এই আচরণগুলো হজম করার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তবুও চোখ উপসে আসা চোখের কান্নাটা আটকে কোনো রকমে সেকা রুটিগুলোর জুড়ি টেবিলে দিতে দিতে বলল, আমার তো প্রতিনিয়ত চেষ্টা করছি মা। ডাক্তার বলেছে কিছু সমস্যা আছে, সেগুলো সেরে না উঠলে বাচ্চা হবে না। চেষ্টার তো কোনো ত্রুটি রাখি নাই মা। আপনি গুরুজন হয়ে যদি সন্তানের দুঃসময় না বুঝেন, তাহলে আমরা কিভাবে ধৈর্য রাখার সাহস পাই বলেন? ছেলের বউয়ের এই উত্তর শুনে যেন আরও তেতে উঠলেন আমেনা বেগম। সাথে সাথে কণ্ঠে আগুন নিয়ে বললেন, তার সমস্যা যখন তোমার, তুমি রাস্তা ছেড়ে দাও না মেয়ে। তোমার জন্য তো আমার ছেলের জীবনে এমন সন্তান ছাড়া করে রাখতে পারি না। আমার একটা মাত্র ছেলে, তার সন্তান হবে, নাতি নাতনিকে কুলে নিয়ে আদর করার তো আমাদেরও শখ আহ্লাদ হয় নাকি? তুমি আমার ছেলেকে আর এই সংসারকে ছেড়ে চলে যাও। তুমি থাকলে জীবনেও আমার ছেলে বাবা হওয়ার সুখ পাবে না। দ্রুত সিদ্ধান্ত নাও, আমি ঘটককে মেয়ে দেখতে বলবো। কথাগুলো বিনা দাদায় কোনো জড়তা ছাড়াই এক নাগারে ভুলে গেলেন উনি। ঈশার বুক ফেটে কান্না আসতেছে। ছেলের মার দাবি থেকে না এক নারী হয়ে আর এক নারীকে তারই সামনে স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলতে একটুও লজ্জা লাগলো না তার, একটুও গলা ধরে আসেনি তার। শুধু নিজের খুশিটাই বড় হয়ে গেল তার কাছে। সন্তানের মা কি তার হতে ইচ্ছে করে না, নাকি সে রোবট যে তার নিজের কোনো খারাপ লাগা থাকতে পারে না? রিমা নিচ্ছল পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। এর মধ্যে তার স্বামী উজান নিজের ঘর থেকে বের হয়ে আসলো। স্বামীকে দেখে ডিম ভাজার জন্য আবার রান্নাঘরে চলে গেল সে। সকালের নাস্তায় রুটির সাথে ডিম ভাজা খুব পছন্দ উজানের। মন সায় না দিলেও স্বামীর জন্য আবার কাজে মন দিল সে। উজানকে আসতে দেখে আমেনা বেগম আবারও বিলাপে সুরে কথা বলতে লাগলেন, বাপ উজান, এভাবে আর কতকাল কত বছর যাবে? আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে তুই। আর কতদিন নিঃসন্তান থাকবি? এ অপয়া বউরে ছেড়ে দে। আমি তোর জন্য ভালো সুস্থ মেয়ে দেখছি কয়েকজন। তুই রাজি থাকলে আমি কথা বলবো তাদের সাথে। রাজি হয়ে যাবা। আমারও তোর ঘরে ছেলে মেয়ে দেখে যেতে ইচ্ছে করে। উজান এক পলক রান্নাঘরে কাজ করতে থাকা তার বউয়ের দিকে তাকালো। ইদানিং বেশ গরম পড়েছে, যাকে বলে ভাপিয়ে ওঠা গরম। মাথার উপর ফ্যান সারাক্ষণ চললেও গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয় এমন গরম। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনটা খারাপ, তিক্ত কথার বানে। শাশুড়ির আচরণে দগ্ধ হয়ে গেছে সে। নিজের মাকে দেখলে মাঝে মাঝে খুব অচেনা লাগে তার। ভাবতেও অবাক লাগে যে ছেলের বউ সে নিজে পছন্দ করেছিল। ঈশা আলু ভাজির বাটিয়ে ডিম ভাজার প্লেটটা উজানের সামনে রাখলো। উজান স্ত্রীকে দেখলো সে ঘেমে একদম চুপচুপে হয়ে গেছে। ঈশাকে বলল, আর কিছু করতে হবে না, বসো এখন, নাস্তা করো। অনেক বেলা হয়ে গেছে, একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হও। এখনকার ফ্যানের স্পিড এত কম, এতদিন বলনি কেন? ফ্যানটা অনেক দিনের পুরনো, এই গরমে এটা দিয়ে আর কাজ চলবে না। ভালো দেখে নতুন কিনতে হবে। আজকে বিকেলে আমার সাথে বের হবে, নতুন ফ্যান কিনে নিয়ে আসব। আমাদের ঘরেরটাও দেখলাম কেমন আসতে ঘুরে। মা, তোমার ঘরের ফ্যানের কি অবস্থা? আমেনা বেগম ছেলের এক গা ছাড়া ভাব দেখে বললেন, আমার ঘরের ফ্যানের কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন নাতি নাতনির মুখ দেখা। তুই আগে আমার কথার উত্তর দে, কি সিদ্ধান্ত নিতে চাস?
উজান মায়ের দিকে একবার তাকিয়ে স্মিত হাসলো, তারপর বলল, তোমার ছেলেকে আরেকটা কেন, 10টা বিয়ে দিলেও তোমার নাতি নাতনি দেখার শখ পূরণ হবে না। এই না মেটা শখ আর আক্ষেপ নিয়ে হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমেনা বেগম ছেলের কথা কিছুই বুঝতে পারলেন না। সমস্যা যখন তার ছেলের বউর, তখন কেন আরেক বিয়ে করলে ছেলের সন্তান হবে না? তিনি পাল্টা প্রশ্ন করলেন ছেলেকে, কি বলতে চাস তুই? কেন আরেক বিয়ে করলে তোর ঘরে সন্তান হবে না? সমস্যা তো বউয়ের। উজান কোনো বনিতা ছাড়াই বলল, ভুল জানো তুমি। ঈশা তোমাকে এতদিন মিথ্যে বলেছে। সমস্যা তোমার ছেলের বউয়ের না, সমস্যা তোমার নিজের পেটের ছেলেরই। তোমার ছেলেই সন্তান জন্মদানে অক্ষম। শুরুতে তাও একটা আশার কথা বলেছিল ডাক্তার। গত রিপোর্টে সেই আশাটাও আর নেই। তোমার ছেলে কখনোই বাবা হতে পারবে না। কোনো মেয়েকে মা হওয়ার সুখ তোমার ছেলেই দিতে পারবে না। তাই পরের বাড়ির মেয়েকে এতদিন বিনা কারণে যে অভিযোগগুলো করে দোষ দেখিয়েছ, তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত ঈশার কাছে। ছেলের কথা শুনে পুরো হতভম্ব হয়ে গেলেন উনি। কী সব আজে বাজে কথা বলছে তার ছেলে। বংশের প্রথম ছেলে সন্তান সে, তার দাদার দিকের। তার দাদার বাড়ির কারো তো এমন কিছু সমস্যা ছিল না। তার স্বামীর আরও 4 ভাই আছে, তাদেরও সন্তান আছে। কারোতে এমন সমস্যার কথা আজ অবধি শুনেনি সে তো জেনে এসেছে মেয়ে মানুষের যত সমস্যা হয়, পুরুষ মানুষ যে অক্ষম হয় সে কখনো শুনিওনি, দেখেওনি। আমেনা বেগম অবিশ্বাসের গলায় বললেন, মিথ্যে বলছিস তুই। একদম বিশ্বাস করি না তোর কথা। আমার ছেলে একদম সুস্থ, পুষ্ট জোয়ান তরতাজা ছেলে আমার। তার এমন কোনো অক্ষমতা থাকতেই পারে না। তুই তো ওর বউর দোষ ডাকতে মিথ্যে কথা বলছিস। কি ভেবেছিস মা কিছু বুঝবে না? মা সবই বুঝেন। আমার ছেলের কোনো সমস্যা নাই, তুই একদম চিন্তা করিস না। আমি তোকে আরও ভালো দেখে, বয়স কম এমন মেয়ে দেখে বিয়ে দিব। আমার ছেলে অবশ্যই সন্তানের বাবা হতে পারবে। উজান বুঝলো তার মাকে বিনা প্রমাণে বুঝিয়ে লাভ নেই। সেকেলের মানুষের মধ্যে আজকের দিনের আধুনিক যুগের জ্ঞানের কথাগুলো মাথায় ঢুকবে না। তাকে রিপোর্ট দেখিয়েও লাভ নেই, সেটাও বলবে মিথ্যা। অবস্থা বেগতিক দেখি সব বলল, থামো না। সকাল সকাল নাস্তার টেবিলে বসে খাওয়া বাদ দিয়ে কি শুরু করলে তোমরা? আমেনা বেগম রেগে উঠে তড়িৎ গতিতে বললেন, এই মেয়ে, আমার ছেলেকে কি জাদু করেছ যে তোমার দোষ নিজের উপর নিচ্ছে? কি মন্ত্র পড়িয়েছ বলো? কান খুলে শুনে রাখো, আমি আমার ছেলের কোনো কথা শুনবো না। আমি 1 সপ্তাহের মধ্যে তোমাকে বিদায় করে আরেক বউ ঘরে আনবো। উজানো মায়ের কথায় কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারল না। এত বুঝানোর পরেও সেই একতরফা ঈশাকে দোষারোপ করে যাচ্ছে। উপরন্ত না পেয়ে শেষে যে ডাক্তারকে তারা শেষবার কনসাল্ট করেছিল তাকে ফোন করলো। কিছুক্ষণ ঋণ হয়ে ফোন রিসিভ করেছিলেন ডাক্তার ইহসান রহমান, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। উজান প্রথমে সালাম দিয়ে ক্ষমা চাইলো এত সকালে ফোন করার জন্য। সে বলল, ডাক্তার, আমার মাকে আমি আমার সমস্যার কথা বুঝিয়ে বলতে পারছি না। তিনি মনে করছেন আমি তাকে মিথ্যা কথা বলছি। উনি আমার স্ত্রীকে দোষারোপ করছেন। আমি কোনো ফোন স্পিকার অন করেছি, উনি সামনেই আছে। কষ্ট করে যদি তাকে বুঝিয়ে বলতেন ভালো হতো। ডাক্তার এসেন বিনয়ের সাথে আমেনা বেগমকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, খালাম্মা, শুনতে কষ্টকর এবং তিক্ত হলেও সমস্যাটা আসলে আপনার ছেলেরই। আপনার ছেলের স্বাভাবিক পুরুষ মানুষের চেয়ে তার পুরুষ প্রজনন ক্ষমতা অনেক কম। এটাকে ডাক্তারি ভাষায় পুরুষ বন্ধাত্ব বলে। ওনার স্ত্রী মিসেস ঈশার কোনো সমস্যা নেই, তিনি একদম সুস্থ আছেন। আসলে এটি কোনো রোগ নয়, এটি এক ধরনের প্রতিবন্ধকতা যা বাচ্চা হতে সাহায্য করছে না। ওনার সবগুলো রিপোর্ট ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেই এই ফলাফল এসেছে যে উনি কখনো বাবা হতে পারবে না। আপনি শান্ত হয়ে বোঝার চেষ্টা করেন আর ধৈর্য রাখেন। উজান ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দিল। তারপর মাকে বলল, এখন বিশ্বাস করেছো? এখন তো ডাক্তার নিজে বুঝিয়ে বলল। আমেনা বেগম থ মেরে চেয়ারে বসে আছেন। এতদিন ছেলের বউয়ের দোষ ভেবে কত তিতা কথা সে মেয়েটাকে ভুলে এসেছে। কোনো প্রতিবাদ সে করেনি, অথচ তার করার কথা ছিল। সব চুপচাপ হজম করে এসেছে। এক বুক আক্ষেপ নিয়ে তিনি বিড়বিড় করতে করতে নিজের ঘরের দিকে গেলেন। আমার ছেলে কোনোদিন বাবা হতে পারবে না, আমার নাতি নাতনি হবে না, সে বাবা হওয়ার সুখ পাবে না। আল্লাহ, কোন দোষে শাস্তি দিলে তুমি? ও আল্লাহ,
আমার ছেলেটা কি দরকার ছিল মাকে এই মুহূর্তে সব কিছু বলার? তাকে তো পরেও ঠান্ডা মাথায় বুঝিয়েও বলতে পারতে। নাস্তা না করে উঠে চলে গেল। এখন এর জেদ ধরে সারাদিন কিছু মুখে তুলবে কি না কে জানে। ঈশা চোখে মুখে চিন্তা এবং হতাশা সাফ স্পষ্ট করে কথাগুলো বলল। গত 2 বছর ধরে তার শাশুড়ি তাকে কথা দিয়ে অনেকভাবে হ্যায় করেছে, দোষী সাব্যস্ত করেছে। কথার খোঁচা এতই তীক্ষ্ণ এবং সুচালো যে যা রু অবধি গেঁথে গেছে তার। তবে আজকে কেন জানি অনেকটা হালকা লাগছে। রোজ রোজ এত অশান্তি, এত কথার অপমান ভালো লাগে না তার। মনে মনে একটু হলেও শান্তি লাগছে এই ভেবে উজান আজকে কথাগুলি স্পষ্ট করে বলে ভালো করেছে। উজান ঈশার দিকে বেশ ভালো করে লক্ষ্য করে বলল, প্রথম দিন যখন ডাক্তার রিপোর্ট দেখে ফলাফল বলেছিল সেদিনই তাকে এসে সব বলা উচিত ছিল। বলতে অনেকটা সময় নিয়েছি আমরা। তোমারও হয়তো স্বামী সম্পর্কে রোজ রোজ নিজের মায়ের কাছে কটু কথা শুনতে ভালো লাগে না, তেমনি আমারও আর ভালো লাগছিল না। ভেতর থেকে সব কিছু দম বন্ধ করা লাগছিল। মনে হচ্ছিল কত বড় পাথর আমার মাথার উপর চেপে আছে। ঈশা অবাক হয়ে গেল স্বামীর কথা শুনে। তার মা প্রতিদিন তাকে ফোন করে বলে এই সংসার ছেড়ে চলে যেতে, উজানকে তালাক দিতে ভালো, আরও কত কি বলে, মুখে যা আসে। কিন্তু এসব তো তার স্বামীর জানার কথা না, কারণ সে কখনোই এসব কিছু নিয়ে তার সাথে কিছু বলেনি। উজান তার অবাক হওয়া চোখ মুখ দেখে বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি এতটাও অবুঝ নই যে কিছুই বুঝবো না। তোমাকে 2 বছরও কমপক্ষে 200 বার বলেছি সব কিছু সামনে নিয়ে আসতে, 2 পরিবারের মধ্যে বিষাক্ততা বেড়ে যাওয়ার আগে একটা সমাধানে আসতে। কিন্তু তুমি বলছিলে আরও কয়েকজন ডাক্তার দেখিয়ে যেন কিছু বলি তাদের। এখন তো সেটাও হয়ে গেছে। সবগুলো ডাক্তারের পরামর্শ এবং বিশ্লেষণ একই। তাই আজকে মাকে জানানো ভুল কিছু হয়নি। আরও বিদ্রুপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে এই ধাক্কাটা নিতেই হতো তাকে। সবসময় নিজের যা ঠিক মনে করেছে এসেছে, সেটাই করেছে। কারো সিদ্ধান্তের পরোয়া করেনি, এটাও ভাবেনি তার করা আচরণের জন্য অন্য মানুষের কতটা কষ্ট হতে পারে। প্রচণ্ড হতাশা নিয়ে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস নিল সে। তার মা নিজের জেদের জন্য বরাবর এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছে। তার বয়স যখন 17 তখন তার বাবা গত হয়। উচ্চ মধ্যবিত্ত পরিবার ছিল তখন। প্রায় দেখছে বাবাকে তার মার আচরণ নিয়ে কষ্ট পেতে, কিন্তু সংসার অশান্তি হবে বলে নিরীহ বাবা সবসময় এসব বিষয়ে এড়িয়ে যেতেন। বাবার রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে দিব্যি চলে গেছেন। তাদের অর্থনৈতিক কোনো সমস্যায় পড়তে হয়নি। তাদের মাথার উপর থাকার মতো ছাদ থাকে, অভাব কী জিনিস তারা সেভাবে উপলব্ধি করেনি। অভাব ছিল বাবা না থাকারই শুধু। মায়ের এই স্বভাবের কারণে সেও জীবনে অনেক অশান্তি ভোগ করেছে। তার পাশ্চিত্য তাকে হয়তো নিজের জীবন দিয়ে সারা জীবন করে যেতে হবে। তবুও মা হয়তো জন্ম দিয়েছে তাকে। তার জীবন দশায় কোনো অবহেলা অযত্ন হেলা করা যাবে না। উজানকে চুপ করে থাকতে দেখি ঈশা বলল, আচ্ছা উজান, যদি সমস্যাটাই তোমার না হয়ে আমার হতো তাহলে মা যা একটু আগে বলল তুমি কি তাই করতে? মাকে ছেড়ে দিতে বা আমাকে রেখে আরেকটা বিয়ে করতে? ঈশা অনেক দিন এই প্রশ্নটা করতে চেয়েছে স্বামীকে, কিন্তু তার মন খারাপ হতে পারে ভেবে করেনি। কিন্তু আজকে না করে থাকতেও পারছিল না। উজান বলল, তোমার কি মনে হয় কি করতাম আমি? পাল্টা প্রশ্ন করে উজান। ঈশা একটু ভেবেই বলে, তুমি মন থেকে না চাইলেও মায়ের কথার সাথে না পেরে রাজি হয়েই যেতে। তবে সেটাকে তোমার সায় আছে এমন কিছু বলবো না। পরিস্থিতির চাপেই বিয়েটা হয়তো করতে তুমি। উজান একটু ঠোঁট প্রসারিত করে হাসলো। এই মেয়েটা শান্ত, স্থির, সহজ সরল, তবে অনেক বুদ্ধিমান। সে বলল, মা যে তোমাকে বলল 1 সপ্তাহের মধ্যে আবার বিয়ে করাতে, ঠিক সেটাই করতো সে এবং আমি করতাম। তবে এখানে একটা বিষয় হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে না, নিজের আগ্রহ এবং ইচ্ছা থেকেই বিয়েটা করতাম। মানুষের মধ্যে একটা কথা খুব প্রচলিত আছে জানো, পরিস্থিতির চাপে পড়ে নাকি তারা বিয়ে করে। এটা একদম ভুল কথা, অন্তত পুরুষ মানুষের জন্য নয়। পুরুষ মানুষ নিজে না চাইলে তাকে কখনো কেউ বিয়ে করাতে পারে না। সে চায় বলেই বিয়েটা তার ইচ্ছেতেই হয়, নয়তো কারো সাধ্য নেই তাকে জোর করার। উজানের কথা শুনে ঈশা আরেক দফা চমকে উঠল। জীবন সংসার এত তুচ্ছ, এত নগণ্য। যতক্ষণ সে টানতে পারে ততক্ষণ সে থাকবে। অকেজো হয়ে গেলেই তার প্রয়োজন শেষ। অথচ এই সংসারটাকে আগলে রাখতে কত কিছুর সাথে লড়াই করে টিকে থাকতে হয়। ঈশা আহত স্বরে বলল,
আমার প্রয়োজন তাহলে কি দাঁড়াতো? তোমার সংসারে শুধু নিজের সবটা দিতে পারাটাই, আর দিতে না পারলে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে? উজান বুঝতে পারলো কথার গভীরতা এখন অন্যদিকে যাচ্ছে, এবং এটা হওয়ারই ছিল। পরিস্থিতির সামনে আরও অনেক কিছুই করাবে, এইটা তো মাত্র শুরু। বিচলিত হলো না সে স্পষ্ট করে জবাব দিল, আমার প্রয়োজনটা তোমার জীবনে তেমন কিছুই। তোমার বাবা মাও তোমাকে বিগত 2 বছর ধরে এটাই বলে আসছে। কথাগুলোর ধরন একই, বলা যায় বুঝে নিলে। এসে চুপ হয়ে যায়। এই কথার বিপরীতে আর কোনো কথা মাথায় আসছে না তার। আসলেই তার বাবা মা এগুলো বলে, পরিস্থিতিটাই এমন। সামনে তারা আর কোনো আশা দেখতে পাচ্ছে না, শুধু হতাশা ছাড়া। উজান বলল, বিকেলে তৈরি হয়ে থেকে, একটু কেনাকাটা করা প্রয়োজন ঘরের জন্য। ঈশা চুপচাপ হাসু চোখ মাথা নাড়িয়ে সেখান থেকে রান্নাঘরে চলে যেতে নেয় দুপুরের খাবার আয়োজন করতে। উজান তাকে পিছু ডেকে বলে, ঈশা থেমে যায়, আবার সামনে ফিরে সে। উজান তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। উজান বলল, মাকে এখন একা থাকতে দাও, তাকে এই পরিস্থিতির সাথে তাতস্থ হতে দাও। নিজে থেকে কিছু বলার বা বোঝানোর চেষ্টা করবে না, এমনকি দুপুরে খাওয়ার জন্য তুমি তাকে ডাকবে না। খাবার সময় আমি তাকে ডাকবো, দরকার হলে। মানসিকভাবে তাকে প্রস্তুত হতে দাও সব কিছুর জন্য। ঈশা বলল, উনি ডায়াবেটিসের রোগী, না খেয়ে থাকলে তো সমস্যা হবে। উজান উত্তর করল, মার নিজের সেই চিন্তা আছে। রোগ যার, মাথা ব্যথাটাও তার। মানুষের উপর নজরদারি কিভাবে করতে হয় সে খুব ভালো করেই জানে। এ নিয়ে তুমি চিন্তা করো না, নিজের কাজে মন দাও। ঈশা চলে যায় সেখান থেকে। উজানও ঘরে ফিরে এসে ফোন হাতে নিয়ে কাউকে কল দেয়। রিং বাজতে একটু পর ফোন রিসিভ হয়। উজান বলল, কাজ শেষ হতে আর কতদিন লাগবে? ফোনের অপর পাশের মানুষটি তাকে কিছু বুঝালো। তারপর উজান আবারও বলল, যত দ্রুত সম্ভব কাজটা করতে। সে আর দেরি করতে চায় না। সিদ্ধান্ত যখন নিয়েছে, পরিবর্তন করার সুযোগ আর নেই। ফোনের ওপাশের ব্যক্তি আরও কিছু কথা বলল তাকে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর ফোন রেখে দেয় উজান। ঘরের সাথে লাগোয়া বারান্দায় যায়। কিছু গাছ আছে তার এখানে টবে লাগানো। গাছগুলো রাখা প্রশাখা বেড়ে বড় হয়ে গেছে, সেটে দেওয়া প্রয়োজন। সে সরঞ্জাম নিয়ে এসেছে গাছের আগাছা পরিষ্কার করতে শুরু করে। তারপর হাত ধুয়ে এসে বিন্দু বিন্দু মুখে ঘাড়ি বুঝ বের করে, আর সেই সাথে পড়তে নিলেও দরজা হারিয়ে ফেলে। তবে আজ পড়তে ইচ্ছে হচ্ছে তার। দেখা যাক কতদূর পড়া যায়। এই ভাবতে ভাবতে বেশ অনেকখানি বই পড়ে ফেলেছে সে। যখন উঠলো দেখলো জোহরের আজানের সময় হয়ে গেছে। সময় মতো তৈরি হয়ে মসজিদে গেল। নামাজ পড়ে এসে দেখি ঈশার টেবিলে দুপুরে খাবার দিয়ে দিয়েছে। টুপিটা রাখতে যাওয়ার জন্য ঘরের দিকে পা বাড়াতে ঈশাকে প্রশ্ন করে, মা দুপুরে গোসল সেরেছে? পরে আর কিছু বলেছে? ঈশা বলল, হ্যাঁ, খাবার ঘরে দিয়ে আসতে বলেছে, নামাজ পড়ে সেখানেই খাবে বলল। উজান হাসলো। সে তার মাকে চেনে। মানুষ অভ্যাসের দাস। মানুষের উপর নিয়ন্ত্রণ করা যার অভ্যাস, সে কখনো এত অল্পতে ভেঙে পড়ে না। তবে সে যাতে নিজের ভুল বুঝতে পারে, এটার জন্যই সময় হয়ে গেছে কিছু করার। দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা বাহিরে চলে যায়, যেমনটি উজান আগেই বলেছিল। ঘরে জিনিসপত্র কেনার কথা ছিল তাদের, কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। রিক্সাওয়ালাকে বলল ধানমন্ডি লেক যেতে। মোহাম্মদপুর থেকে ধানমন্ডি লেক যেতে তাদের সময় লাগলো প্রায় 40 মিনিটের মতো। শুক্রবার দিন ভিড় বেশি রাস্তায়, যদিও ধানমন্ডি লেকে অনেক ভিড় থাকে। তবুও হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গা দেখে বসলো তারা। ঈশা বলল, এখানে আসলে কেন? ঘরের জন্য কেনাকাটা করতে চাইলে? উজান ঈশার মুখোমুখি হয়ে বসে আছে। সে ঈশাকে এখন এমন কিছু বলবে যেটা তার অনেক আগেই বলা উচিত ছিল। উজান বলল, ঘরের জন্য ফেরার পথেও কেনাকাটা করা যাবে, কিন্তু এখন তোমাকে কিছু কথা বলার আছে। ঈশার মুখে চিন্তার ছাপ। তাদের 4 বছরের সংসার। উজান কখনো এভাবে কিছু বলার জন্য বাইরে নিয়ে আসেনি তাকে। ঈশা খুবই বিচলিত হয়ে পড়ল। সে বলল, কি এমন কথা? উজান কোনো বনিতা না করেই বলল, একটা অন্যায় যেটা মা আর আমি মিলে করেছিলাম। একজন পুরুষ মানুষের জন্য সবচেয়ে বড় পরাজয়ের দিন কোনটা জানো ঈশা?
উজান প্রশ্ন করে ঈশাকে। ঈশা এই মুহূর্তে খুবই নড়বড় অবস্থায় আছে, মাথায় অনেক কথা, অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে উজানের এমন প্রশ্ন শুনে মনের মধ্যে আরো বেশি খসখস করছে। ঈশা চিন্তিত হয়ে বলে, কোন দিন? উজান স্মিথ হেসে উত্তর করে, যেদিন সে নিজের বিবেকের কাছে হেরে গিয়ে জেনে শুনে ভুল সিদ্ধান্ত নেয়, অন্যায় হচ্ছে জেনেও চুপচাপ মেনে নেয়, অনুশোচনায় ফুটতে ফুটতে ভেতর থেকে ক্ষয়ে নিঃশেষ হয়ে গেলেও যখন বোবা আর্তনাদ কাউকে শোনাতে না পেরে হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে যায়, তখন একজন পুরুষ মানুষ নিজের পরাজয় স্বীকার করে। আজ থেকে 4 বছর আগে আমিও এমন করে নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে নিজের মায়ের জেদ ধরে মেনে নিয়ে একটা অন্যায় করেছিলাম। সেটাকে শুধু অন্যায় বললে ভুল হবে, সেটা একটা ঘোর পাপ ছিল। আমি ঠকিয়েছি, বিশ্বাস ভেঙেছি, সাথে সব শখ আহ্লাদ, সেই সাথে একজন মানুষের নির্ভেজাল ভালোবাসাকে অপমান করেছি, একটা কোমল হৃদয় ভেঙেছি। এত কৃতকর্মের ফল তো প্রকৃতি আমাকে দিবেই। সে তো যা আমরা করি তার দ্বিগুণ আকারে ফেরত দেয়। এসে একদিন উজানে কথা শুনছিল, তার বুক কাঁপছে, হাত পা কেমন অসাড় লাগছে, মাথাটাও ঝিমঝিম করছে। এগুলো কি বলছে উজান? সে বুঝতে পারছে না কার সাথে অন্যায় করেছে, বিশ্বাস ভাঙার মতো পাপ করেছে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বিয়ের এত বছরের স্বামীর গোপন কথা শুনতে কোনো মেয়েরই ভালো লাগবে না, তবু উজানের কথা শুনতে হবে। ঈশা কোনো রকম স্থির গলায় বলল, কার সাথে করেছো এমন কিছু? উজান বলল, তুমি আমার জীবনে আসা প্রথম নারী নও ঈশা। তোমাকে কখনো ভালোবাসতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি স্বামী হিসাবে সব দায়িত্ব পালন করার। চেষ্টাও করেছি পুরনো দিনের করা যত কিছু আছে সবগুলো তোমাকে ভালোবাসার, কিন্তু আমি বরাবর ব্যর্থ হয়েছি। প্রতিদিন সকালে যখন আয়নায় নিজেকে দেখি, তখন আমার মনে হয় আমি একজন অমানুষ, একজন অপরাধী, যার বেঁচে থাকার জীবনের সমস্ত কাজ প্রশ্নবিদ্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল। আমি ম্যানেজমেন্ট বিভাগে পড়লেও তার বিভাগ ছিল আলাদা। সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিল। তার সাথে আমার প্রথম দেখা হয় ভার্সিটির পিঠে উৎসবে। তখন শীতকাল যাবে ভাব বসন্ত আসবে এমন সময় একটা মেয়ে নীল জামদানি শাড়ি পরে, খোপায় বেলি ফুলের বড় গাজরা দিয়ে এক গাছি নীল ছুরি পরে নিজেদের দেওয়া স্টলে পিঠা বিক্রি করছিল। বন্ধুদের সাথে আমিও গেলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু তাকে প্রথম দেখেই চোখ আটকে যায়। তারপর আর কিছু দেখতে শুনতে ভালো লাগছিল না, কিন্তু অন্তর্মুখী স্বভাবের মানুষ হতে বেশি মানুষের মধ্যে থাকতে আমার বরাবরই ভালো লাগে না, তাই সেদিন কাউকে কিছু বলিনি। কিন্তু পরে খোঁজ নিয়ে জেনেছিলাম সে আমাদের সেশনেই আমাদেরই ব্যাচমেট, আমার সমবয়সী ছিলাম। তখন আমরা সবাই মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি। এরপর তার প্রতি আমার আলাদা একটা আগ্রহ বাড়তে শুরু করে। তাকে লুকিয়ে লুকিয়ে দেখা ছিল নিত্যদিনের ঘটনা, কখনো লাইব্রেরিতে, আবার কখনো ক্যান্টিনে। এই আগ্রহ থেকে কবে যে তাকে মন দিয়ে বসেছিলাম বুঝতেই পারিনি। ফোনের যুগ হলেও তার ফোন নাম্বার, ফেসবুক আইডি কিছুই জানতাম না। আমার এক বন্ধুকে বিষয়টা সাহস করে বলেছিলাম, সেই বন্ধুই আমার বলতে দেরি, কিন্তু তার এগুলো বের করে আমাকে দিতে দেরি হয়নি। তার নাম কি ছিল? ঈশা অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। উজান বলল, তাসনিম ছিল ওর নাম। এক কোমল মনের অধিকারী, যে হাসতে ভালোবাসত, গুনগুন করে গান গাইতো, রান্না করতে ভালোবাসত, ভোরের শিউলি ফুল কুড়োতে পছন্দ করত, তার শাড়ি পরতে ভালোবাসত। জামদানি শাড়ি ছিল তার খুব পছন্দ, টাঙ্গাইলের মেয়ে কিনা। ভার্সিটিতে পড়া অবস্থায় তার একটা শাড়ির অনলাইন ব্যবসা ছিল। ভার্সিটি যে কোনো সূত্র পেলেই মেয়েরা শাড়ি পরে, এই চাহিদাকে কাজে লাগিয়ে সে জামদানি শাড়ি নিয়ে কাজ করত। তার সাথে আমার আলাপে সুতোই তৈরি হয় মায়ের জন্য শাড়ি কেনার বাহানায়। মায়ের জন্য একটা হালকা মিষ্টি রঙের শাড়ি কিনেছিলাম তার পেজ থেকে। সেই শাড়ি ও নিজেই আমাকে ডেলিভারি করার জন্য এসেছিল, যেহেতু ক্যাম্পাসের মধ্যে। যেদিন শাড়ি ডেলিভারি করেছিল সেদিন টাকার খামের সাথে সাহস করে একটা সিটিও তাকে দিয়েছিলাম। সিটিটা ছিল প্রেম নিবেদন গ্রহণ করার জন্য। তারপর আর কি, 1 মাস হয়ে যাওয়ার পরও যখন নিবেদন গ্রহণ হয়ে কোনো ফিরতি চিঠি আসলো না, তখন নিজেকে বুঝ দিলাম আমি হয়তো তার প্রেমিক হওয়ার যোগ্য না। তারপর হঠাৎ একদিন ফোনে মেসেজ আসলো, ক্যাম্পাসের ফেরিস রোডে একটা জায়গায় অপেক্ষা করতে হবে, সে আসবে, কিছু কথা আছে। মনে আশা জাগলো, এই বুঝি প্রেম নিবেদন গ্রহণ হয়ে এবার। আমার ধারণা সত্যি করেছিল সে, তবে শর্ত ছিল মায়ের জন্য তার কাছ থেকেই শাড়ি কিনতে হবে।
পরবর্তী 4 বছর খুব সুন্দর প্রণয়ের দিনগুলো চলে যাচ্ছিল। কত আশা, কত স্বপ্ন। একটা সুন্দর সংসারের কথা বলেছিল আমাকে। পাশ করার পরেই আমি ওখানে চাকরির ইন্টারভিউ দিচ্ছিলাম, যাতে ওর কথা বাসায় বলতে পারি। তখনও আমার বাংলাদেশ ব্যাংকে চাকরিটা হয়নি, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি হলো। এবার ভাবলাম বাসায় বলবো। আমার জন্য অপেক্ষা করতে করতে ইতিমধ্যে তাসনিম বেশ কয়েকটা ভালো পত্র থেকে আসা বিয়ের কথা বাদ দিয়েছে। আমিও তাকে অপেক্ষা করতে বলেছি, কিন্তু একটা সিদ্ধান্ত সব তছনছ করে শেষ করে দিয়েছে। ঈশা বলে, কি সিদ্ধান্ত? উজান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, মার তোমাকে বউ করে নিয়ে আসার সিদ্ধান্ত। তোমাকে ছোট খালার কোন এক অনুষ্ঠানে দেখে পছন্দ হয়েছিল, তারপর তোমার বাড়িতে পাকা কথা দিয়েছে। শুধু আমার চাকরি পাওয়ার অপেক্ষা ছিল। তবু বিরোধিতা করা তাসনিমের কথা বলতেই বলেছিল, সমবয়সী মেয়েরা স্বামীকে সম্মান করে না, শুধু ঝগড়া করে শাশুড়িকে মান্য করবে না। এজন্য সে বয়সে ছোট মেয়ে দেখেছে ছেলের জন্য। সমবয়সীরা নাকি বেশি বুঝে। স্বামীহারা বিধবা শাশুড়িকে দেখবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছেলের কান ভাঙি বৃদ্ধাশ্রমে পাঠাবে। সে পাকা কথা দিয়ে এসেছে, বিয়ে ওখানেই করতে হবে। কথার বরখেলাপ করা যাবে না। স্বামী চলে যাওয়ার পর ছেলেকে একা হাতে কষ্ট করে মানুষ করার দাবি নিয়ে সে আমাকে বলেছিল, সে গড় কোনো মেয়ে চাই, শাড়ির ব্যবসা করে এমন মেয়ে চায় না। আরও কত শত আবেগী কথাবার্তা, কত দিব্যি। ঈশার বুকটা ভার হয়ে আসে। এখন বুঝতে পারে কেন উজান বিয়ের আগে তার সাথে একবারও কথা বলতে চায়নি, তাকে দেখেওনি। সরাসরি বিয়ের দিন গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে তাকে। উজানের সাথে তার সংসার শুরু হওয়া এবং দাম্পত্য জীবনের শুরুটা একটু অন্যরকম ছিল, সহজ হতে পারেনি অনেকদিন। উজান দুজনের মাঝে বোঝাপড়াতেও সময় লেগেছিল অনেক। এখন তো তারা দুজন দুজনকে বুঝতে পারে। ঈশা বলল, তারপর কি হয়েছিল? উজান বলল, শুধু একটা ফোন কল করে ভেঙে দিয়েছিলাম 5 বছরের সম্পর্ক। একটা মানুষকে ভেঙে দিয়েছি, তার আশা, শ্রদ্ধা এবং ভালোবাসাকে অপমান করেছি, বিশ্বাসের অমর্যাদা করেছি, হৃদয়ে রক্তক্ষরণ করেছি, নিজের মায়ের ভালো মন্দ দোষগুলো আর তাকে বলে মাকে ছোট করতে পারি না। তাই বলেছি, তাকে এখন আর আগের মতো ভালো লাগে না, বুড়িয়ে গেছে সে। আগের মতো তার প্রতি সে আবেগ অনুভূতি আর টানে না। বিয়ের জন্য সে আমার যোগ্য না। তাসনিম কিছু বলেনি। ঈশা ধরাই গলায় বলে, উজান বলল, সে শুধু একটা কথাই বলেছিল, আমার মতো অযোগ্য কাউকে জীবনে জড়ানোর চেয়ে তোমার যাকে যোগ্য মনে হয় তাকেই বেছে নিয়ে শুধু নিজের অযোগ্যতা বুঝতে জীবন থেকে সেরা 5টা বছর অপাত্রে চলে গেল, এটাই তার আফসোস হয়ে থাকবে। সেদিনের পর তার সাথে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু সেদিন অফিস শেষ করে ফেরার পথে সুপার শপে বাজার করতে গিয়ে তাকে আমি দেখেছি। স্বামীকে নিয়ে বাজার করতে এসেছে, সাথে 2টো ছোট বাচ্চা, এক ছেলে এক মেয়ে, যমজ মনে হলো। 2 বছর হবে হয়তো আমাকে দেখেনি, বা দেখলেও না দেখার ভান করেছে। তবে সে ভালো আছে, সুখে আছে। বহুদিন পর তার খোঁজ নিতে ইচ্ছে হলো। সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই বাবা মার কথায় বিয়ে করে নিয়েছিল সে। বড় ডাক্তার, আর সে আগের ব্যবসাকে আরও বড় পরিসরে দাঁড় করিয়েছে। অনলাইন বিজনেসও উত্তরা আর মিরপুরে 2টা শাড়ির আউটলেট আছে তার। ভীষণ ভালো আছে সে এবং সুখে আছে। স্বামী ভালো হয়তো খুব বড় বাসা বেঁচে গেছে, আমার সাথে তার জীবন জুড়ে যায়নি। তা না হলে সারা জীবন মানদাত্তার আমলে চিন্তাভাবনার সাথে আর সাংসারিক কুটকাচালের মধ্যে ফিস্ট হয়ে অক্ষম স্বামীর সাথে সংসার করতে হতো। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। এজন্যই তুমি আমাকে কখনো ভালোবাসতে পারোনি, মন থেকে মেনে নিতে পারো নাই। ঈশা বলল, মেনে নিতে না পারলে তোমার সাথে সংসার করতে পারতাম না 4 বছর ধরে। আর ভালোবাসার চেষ্টা করিনি বললেও ভুল হবে। ওই যে বললাম, আয়নায় নিজেকে দেখলে দাগি অপরাধী মনে হয়, এজন্য আর ভালোবাসাটা হয়ে ওঠেনি। উজানের সহজ সরল স্বীকারোক্তি। ঈশা বুঝতে পারলো কেন মাঝে মাঝে উজান না ঘুমিয়ে রাত কাটায়। বিয়ের পর থেকে দেখছে তার স্বামীর ঘুম অনিয়মিত, মাঝে মাঝে ঘুমের মধ্যে ছটফট করে। স্বামীর সব দায়িত্ব পালন করলেও মানসিক দিক থেকে তাদের বোঝাপড়ায় একটা দূরত্ব আছে। এমনও দিন গেছে সে হঠাৎ করে রাতে জেগে উঠে দেখে হঠাৎ উজান গভীর রাতে জায়নামাজে মোনাজাতে কাঁদছে। সে ভেবেছিল বাচ্চার জন্য হয়তো, কিন্তু এত অনুশোচনায় দগ্ধ একজন মানুষ দিনরাত নিজের মধ্যে এত কিছু বয়ে বেড়াচ্ছে সে কিছুই বুঝতে পারেনি, আন্দাজও করতে পারেনি। বুঝতে কি করে সেই গভীরতায় যাওয়া অনুমতি তার স্বামী উজান তাকে দেয়নি। এসে একটু দম নিয়ে বলল,
আজ এসব কথা এতদিন পর বললে যে আমাকে বিশেষ কোনো কারণ? উজান কাট গলায় চোখে চোখ রেখে বলল, আমার ডিভোর্স চাই ঈশা। ডিভোর্স নিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমাদের মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা শেষ হবে। সব কিছুর সমাধান কি পথ আলাদা করে নেওয়াটাই এখন মনে হচ্ছে তোমার কাছে? এসে স্থির গলায় প্রশ্নগুলো করলো উজানকে। ঈশা এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তার মন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, দুর্বল হয়ে যাচ্ছে। সে দোটানায় আছে, তার কি করা উচিত? মানিয়ে নেওয়া? কিন্তু সেটা কতদিন? মানিয়ে নিয়ে মেনে নেওয়া, সেটাও বা কতদিন? সব কিছু ঠিকঠাক থাকবে? বাচ্চার জন্য তারও খারাপ লাগে, সন্তানের বাবা মাকে না হতে চায়, ঠিক তেমনি করে সেও হতে চায়। তারও ইচ্ছা হয় বান্ধবীদের মতো বাচ্চা নিয়ে সময় কাটাতে, বাচ্চার সাথে হাসতে খেলতে। এটাই তো জীবনের অংশ। কিন্তু মেনে নিলে তার মা হওয়া হবে না। জীবনে এই বাবা মা প্রতিদিন তাকে সংসার ছেড়ে যেতে বলে, মিথ্যা অপবাদ দিয়েও শাশুড়ির কথা দিনের পর দিন হজম করে গেছে সে। কিসের আশায়, কিসের টানে? উজান কি সেই টান? তার স্বামী, তার সংসারে এগুলো মায়া মোহর এত কিছু, সে সব কিছু সয়ে গেছে। কিন্তু সব কিছুতে স্পষ্ট এখন সত্যিটা সবার সামনে এসেছে। সেও বুঝে দিন দিন এই পরিস্থিতি আরও বিষাক্ত হবে। এমনটা তো না হলেও পারত। কেন সব কিছু ঠিক হলো না? এসেকে চুপ করে থাকতে দেখি উজান বলল, পথ আলাদা হয়ে গেলে আমার জীবনের জটিলতা কমবে কিনা জানি না, কিন্তু আমার জন্য তোমার জীবনের জটিলতা নতুন করে বাড়বে না, এটা বলতে পারো। ঈশা, গতকাল অফিস শেষ করে আমার বাড়ি ফিরতে এত দেরি হয়েছিল কেন জানো? ঈশা বলল, ট্রাফিক জ্যামে আটকে ছিলে অনেকক্ষণ বলেছিলে। উজান হালকা হাসলো, তারপর বলল, ট্রাফিক জ্যামে আটকে ছিলাম না। তোমার বাবা মা এসেছিল আমার সাথে দেখা করতে। কাল তাদের সাথে কথা বলে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ঈশা চমকে ওঠে, অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়। তার বাবা মা উজানের সাথে দেখা করেছে? কোথায়? এত কথা হলো এটা তো বলেনি। আর কি এত গভীর আলাপ করেছে মেয়ে জামাইয়ের সাথে যে মেয়েকে বলার প্রয়োজন মনে হয়নি? কি খিচুড়ি পাকাচ্ছে তারা? ঈশা জিজ্ঞেস করলো, কেন দেখা করেছে? কি বলেছে তারা? কোনো অপমান করে কথা বলেছে? আমি জানতাম না এই বিষয় নিয়ে। আমার সাথে কথা হয়েছে তাদের, কিন্তু এই ব্যাপারে তারা কিছুই জানায়নি, বলেওনি, আর বুঝতেও দেয়নি। কি এমন কথা যে অফিস শেষ করেই দেখা করতে হয়েছে তাদের সাথে তোমার? বাড়িতে এসেও তো বলতে পারত। উজান সোজা সাপটা বলল, তারা তাদের মেয়েকে এই বিয়ে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে নিতে চায় ঈশা। শুধু শুধু অনিশ্চিত ভবিষ্যতের মুখে মেয়েকে তারা দেখতে চাইছেন না। তোমার বয়স কম, সারাটা জীবন সামনে আছে। সন্তান একটা সংসারের জন্য গুরুত্বপূর্ণ। যেখানে স্বামী অক্ষম, সেই সংসারে তার মেয়েকে রেখে তারা দুনিয়া ছেড়ে গেলেও শান্তি পাবেন না। তারা তোমাকে সুখী দেখতে চান, ভালো দেখতে চান। তারপর তুমি কি বললেন তাদের? ঈশা অস্থির হয়ে বলে। উজান বলল, ছেড়ে দিব বলেছি। আমিও চাই না আমার জন্য তাদের মেয়ের জীবন নষ্ট হোক। পৃথিবীতে সবার ভালো থাকার অধিকার আছে, এমনি সংসার ধরে রাখার মতো আমাদের মধ্যে কোনো সূত্র আর কাজ করছে না। মানসিক এবং শারীরিক কোনো বিষয়টাই আর এই পরিস্থিতির ভিতরে নিতে সাহায্য করছে না। তাই পরিস্থিতি আরও বিষাক্ত হওয়ার আগে, দুজনের মধ্যে আরও তিক্ততা বেড়ে যাওয়ার আগে, সমঝোতা থেকে দুজনের প্রতি সম্মান রেখে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো হবে। ঈশা একদৃষ্টিতে তাকিয়ে আছে উজানের দিকে। সে তো ভেবেছিল পরিস্থিতি কঠিন হচ্ছে, কিন্তু এত জটিল আর বিষাক্ত হচ্ছে এই আন্দাজও ওর ছিল না। তার বাবা মা তাদেরই মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে গেছে নিজের মেয়ের ডিভোর্স নিয়ে কথা বলতে। কি অদ্ভুত বিষয়! ঈশা আর কিছু ভাবতে পারছে না, সব গুলিয়ে যাচ্ছে। ঈশা বলল, কেন এমন হলো? কেন একটা সুস্থ স্বাভাবিক সংসার আমরা পেলাম না? উজান বলল, এর মধ্যেও কিছু ভালো তো অবশ্যই আছে। আমাদের নিজেদের কৃতকর্ম আছে, প্রকৃতির বিচার আছে। কাউকে ঠকিয়ে, তাকে এক বুক কষ্ট দিয়ে, তাকে কাঁদিয়ে, বিনা দোষে অপমান করে, হৃদয়ে রক্তক্ষরণ করে নিজের সুখের কথা চিন্তা করা যে যায় না, এটা আমরা ভুলে যাই। কেউ সুখে বদদোয়া না দিলেও তার চোখের পানি দীর্ঘশ্বাস হয়ে সব কিছু এলোমেলো করতে সক্ষম। আচ্ছা ঈশা, তোমার বান্ধবীরাও কি আমার অক্ষমতার কথা জানে? সবাইকেই বলেছ কি? না, সেদিন তোমার একজন বান্ধবী যে বাড়িতে বেড়াতে এসে তোমাকে বলল স্বামী অক্ষম হলে কি সেই সংসারে বউ সুখ পায়, তাই বলছিলাম।
ঈশা খুব লজ্জিত হয় তার এই কাজের জন্য। সে আসলেই বোকার মতো কাজ করেছে। তার বান্ধবীদের সাথে প্রচুর কথা বলার অভ্যাস, সব কিছু তাদের সাথে শেয়ার করেন, তারাও করে। বলতে গেলে তাদের বেশিরভাগ সময় এই গল্প হয় কার সংসার কেমন, কার স্বামী শাশুড়ি কেমন, কে কাকে কত বেশি কষ্ট দেয়, এগুলোই তাদের আলোচনায়। মেয়ে মানুষ এক জায়গায় হলে যা হয় আর কি, সেও তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করছিল। আর সেদিন তাদের বাড়িতে তার সবচেয়ে প্রিয় বান্ধবী বাচ্চাকে নিয়ে বেড়াতে এসেছিল। ছুটির দিন হওয়ায় উজান বাড়িতেই ছিল। কোনোভাবে সব কথা কানে গেছে তার। ইস, কি লজ্জাজনক ব্যাপার। ঈশাকে চুপ করে থাকতে দেখে উজান বলল, কি ব্যাপার, চুপ করে আসো যে? ঈশা আমতা আমতা করে বলল, আসলে মাঝে মাঝে সমস্ত কিছু চিন্তা ভাবনা মাথায় নিতে নিতে মন মেজাজ এত খারাপ থাকতো, তখন তাদের সাথে বিষয়টা শেয়ার করে ফেলেছিলাম। সেখান থেকে বান্ধবীরা জানে আমার বলা উচিত হয়নি, তবুও কিভাবে যেন এটা বলে ফেলেছি। আমি আসলেই লজ্জিত। উজান হেসে বলে, না না, লজ্জা পাওয়ার কিছু নেই। তারা তো ভুল কিছু তোমাকে বলে না, ঠিকই বলে। আসলেই তো সন্তান জন্ম দিতে অক্ষম স্বামীর সাথে থাকলে সংসার সুখ আসাটা কঠিন। এই যেমন মা তোমাকে ভুল বুঝে কত কি বলে এতদিন অপমান করে এসেছে। যদি সত্যিটা সমস্যাটা তোমার হতো তাহলে সে যা বলতো তাই করতো, আবার নিজের ছেলেকে বিয়ে করিয়ে আনতো। এতে যার যত কষ্ট হবার হোক, তার এটা কিছুই না। আমার যেমন বিয়ে করার এখতিয়ার আছে, ঠিক তেমনি তোমারও একই অধিকার আছে স্বামী অক্ষম হলে স্বামীকে ছেড়ে চলে যাবার। তাই কেউই ভুল নয় এখানে। সবার চিন্তাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করলে ঠিকই মনে হবে। ঈশার কাছে সবকিছু কেমন ঘোলাটে লাগছে, সবকিছু বিশৃঙ্খল লাগছে। হঠাৎ কি মনে করে সে উজানকে অদ্ভুত এক প্রশ্ন করে বসলো। সে বলল, আচ্ছা তুমি কি এখনো তাসনিম আপুকে ভালোবাসো? ঈশার কথায় হকচকি উঠে উজান। বুকের ভেতর কেমন শ্বাস টেনে আসে, তার মনের ভেতর কেমন অশান্তি অস্থিরতা তৈরি হয়। তবুও ঈশাকে বুঝতে না দিয়ে বলে, না, সে আমার জীবনে ফেলে আসা এমন এক অধ্যায় যেটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন সে সব কিছুই স্মৃতি। তাকে ভালোবাসার কোনো প্রয়োজন এবং অধিকার কোনোটাই এখন আমার আর নাই। তাসনিম তার জীবনে আসা ভালো আছে, সুখে আছে। আমি যেমনই জীবন কাটাই না কেন সেটা আমার প্রাপ্য, কিন্তু আমি চাই তাসনিম ভালো থাকুক, ব্যাস এই অবধি। তাদের কথার মাঝে হঠাৎ করে ঈশার ফোনে ফোন আসে। তার বাবা ফোন করেছে। ফোনটা রিসিভ করে সালাম দিতেই উনি এমন কিছু বললেন যেটা শুনে ঈশা অস্থির হয়ে গেল। তার চোখ মুখের রং উবে গেল। ঈশা কোনো রকমে বলল, আমি এখনই রওনা দিচ্ছি। উজান জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন অশান্ত হয়ে গেলে কেন? ঈশা বলল, মা নাকি একটু আগে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, বলেছে অতিরিক্ত চিন্তা থেকে এমন হয়েছে, বিপি হাই হয়ে গেছে। বারবার আমাকে দেখতে চাইছে, আমাকে যেতে বলেছে তাড়াতাড়ি। উজান চিন্তিত হয়ে বলল, চলো তাহলে এখান থেকেই তোমাকে পৌঁছে দিয়ে আসি। বনশ্রী যেতে সময় লাগবে ভালোই। তোমার চিন্তা করেই বোধহয় উনি অসুস্থ হয়ে গেছে। ঈশা হাঁ-সূচক মাথা নাড়ায়। তারপর তারা উবারে করে বনশ্রী পৌঁছে যায়। উজান ঈশাদের বাসার ভেতরে যেতে চায়নি, যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার প্রশ্নের মুখে পড়তে হয় এই জন্য। বিল্ডিংয়ের নিচ থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ঈশা জোর করে তাকে বাসায় নিয়ে যায়। কেমন যেন অদ্ভুত লাগে উজানের। বসার ঘরে সবাই অদ্ভুত চোখে উজানের দিকে চেয়ে থাকে। এইটা দেখে সে আরও বিব্রত বোধ করে। সবাই যদিও তার সাথে শান্তস্বরে নম্রভাবেই কথা বলেছে, তবুও কোথাও যেন সে আন্তরিকতা আর ফেল না। সে কোনো রকমে সবার সাথে ভালো মন্দ দুটো কথা বলে এখান থেকে বের হতে চায় সে। ঈশার মা এখন স্থিতিশীল আছেন। মেয়েকে কাছে পেয়ে তিনি বিলাপ গাইছেন। উজান ঈশার কাছ থেকে কোনো রকমে বিদায় নিয়ে দরজা অবধি এসে ফেলে পেছন থেকে ঈশার বাবা উজানকে ডাকেন। উজান পেছনে ফিরে বলল, জি বাবা। ঈশার বাবা বললেন, মেয়েকে আর তোমাদের বাড়ি পাঠাবো না, যত দ্রুত সম্ভব ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিও। আমরা এই নিয়ে আর কোনো অশান্তি চাই না। উজান স্মিথ হেসে বলল, উকিলকে বলেছেন যত দ্রুত সম্ভব ডিভোর্সের কাগজ তৈরি করতে। 2-3 দিনের মধ্যে হয়ে যাবেন, চিন্তা করবেন না, কোনো অশান্তি হবে না। এই বলে উজান ঈশার বাবাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। রাস্তায় নেমে কি মনে করে ঈশার ঘরের বারান্দার দিকে একবার তাকায়। দেখে ঈশা দাঁড়িয়ে আছে। হয়তো এটাই তাদের শেষ দেখা, এখানেই তাদের পথের সমাপ্তি। এটুকুই ছিল তাদের পথ চলা। রাত 10টায় বাড়ি ফিরে উজান। দরজা খুলে দিতে আমেনা বেগম বললেন, কিরে বউ কোথায়? ঈশা নেই কেন সাথে?
উজান বলল, হঠাৎ করে ঈশার মা অসুস্থ হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, ওর বাবা ফোন করেছিল, তাই তাকে বাবার বাসায় রেখে এসেছি। আমানা বেগমের বুকটা অদ্ভুত চিন্তায় দপ করে ওঠে। তিনি বললেন, কবে ফিরবি, কিছু বলেছে? উজান গ্লাসে পানি ডালছিল। মায়ের কথা শুনে চোখে চোখ রেখে বলল, ঈশার এই বাড়িতে ফিরবে না মা। নিজের স্ত্রীর পরকীয়ার সমস্ত প্রমাণ গভীর মনোযোগ দিয়ে দেখছে উজান। কত সুন্দর করে গত 1 বছর যাবৎ তার আড়ালে নিখুঁতভাবে অন্য আরেকজনের সাথে সমতলে সম্পর্ক চালিয়ে গেছে সে। তার সামনে সহজ সরল হয়ে থাকার অভিনয় করে গেছে দিনের পর দিন। মা না হওয়ার মিথ্যা অপবাদ মাথায় নিয়ে দিনের পর দিন শাশুড়ির কটু কথা শুনে মহৎ সে যে স্বামীর কাছে এই সংসারের সাধু হয়ে থাকার নাটক করেছে দিনরাত। স্বামী অফিসে থাকাকালীন অন্যজনের সাথে প্রেমালাপ, আর স্বামী অফিস শেষ করে বাসায় ফেরার পর বউ হয়ে তার বাহুডোরে থেকে অসহায় নারী হয়ে দীর্ঘ শ্বাস ফেলেছে সে। স্বামী বাবা হতে অক্ষম, এই স্পষ্ট বিষয় সামনে এসেছে প্রথম রিপোর্টেই। তবু আধুনিক যুগে মানুষ কত কি অসাধ্য সাধন করে ফেলেছে, এই আশায় আরও গোটা 10 ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু ফলাফল একই। ঈশাকে সে অনেক আগেই বলেছিল এই বিয়ে আর আগানোই ভালো, সে নতুন করে জীবন নিয়ে এগিয়ে যাওয়ার অধিকার রাখে। কিন্তু সেদিন সে শাড়ির আঁচল ফেলে নিজের বুকের মধ্যে স্বামীকে জড়িয়ে নিয়ে বলেছিল, যা হয়ে যাক, এই সংসার ছাড়বে না। কিন্তু মানুষের মন দ্রুত পরিবর্তনশীল। দিনের পর দিন এই সম্পর্কের আন্তরিকতায় যে ছিঁড় ধরেছিল, তাতে হাতুড়ি দিয়ে ফাটল ধরিয়ে দিতে সাহায্য করেছে তারই কলেজের এক ছেলে বন্ধু, যে ছেলের সাথে তার স্ত্রীর সম্পর্ক এখন সে ঈশার ব্যাচমেট। পড়াশোনা শেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এখন ছেলেটা অবিবাহিত। ঈশার বিষণ্ণতার অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছে। উজানের একটাই আফসোস হচ্ছে, তাকে বললেই অনেক আগেই মুক্তি দিত সে। এই অনাচারে যাওয়ার তো দরকার ছিল না। হাতের মধ্যে কিছু ছবি নিয়ে একটা লম্বা শ্বাস টেনে সেই দিনের কথা মনে করলো সে। আজ থেকে 3 মাস আগে বন্ধুর সাথে অফিসের এক কলিগের ফেরওয়াল পার্টির জন্য কেক নিতে গিয়েছিল তারা। সেখানে থেকে বের রিক্সায় হাতে নিয়ে রাস্তার বিপরীতে খেয়াল করে ঈশা তারই দেওয়া একটা রানী গোলাপি সিল্ক শাড়ি পরে অন্য আরেকটি ছেলের হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছে। এটা দেখার পর নিজের চোখের ভুল ভেবেছিল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু না, ভুল না, এটা তার স্ত্রী ঈশা। তারপর তাকে ফোন করে উজান জিজ্ঞেস করে ঈশা কি করছে এখন। অসময়ে স্বামীর ফোন পেয়ে হকচকিয়ে যায় ঈশা। দূর থেকে সে অস্থিরতা টের পায় উজান। সে শুধু জানতে চায় এখন ঈশা কি জবাব দিবে। ঈশা জবাব দেয়, বাসায় ভালো লাগছিল না, খুব মন খারাপ লাগছিল, তাই বান্ধবীদের সাথে বাহিরে এসেছি, মাকে বলেই এসেছি। উজান যেন হতবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে এখন। হ্যাঁ, সে সত্যিই বলেছে সে বাহিরে এসেছে, কিন্তু কোনো বান্ধবীদের সাথে না। তৎক্ষণাৎ ভাবে স্ত্রীকে সে আর কোনো ঝরা করেনি। সে কয়েকটা ছবি তুলে নেয় সাথে সাথে। সন্দেহের উৎপত্তি যখন হয়েছে তখন এটার জন্য আরো গভীরে যেতে হবে। ঈশার প্রচুর ফোন আসে। বাবা মা ছাড়াও বান্ধবীদের সাথে তার কথা বলার প্রচুর অভ্যাস। ঘন্টার পর ঘন্টা গ্রুপ কলে কথা বলে তারা। উজান এগুলো নিয়ে কখনো কথা বলেনি। প্রায় বারান্দায় দাঁড়িয়ে কথা বলতো ঈশা। ইদানিং সেটা আরও বেড়ে গিয়েছিল। একদিন মাঝরাতে ঘুম ভেঙে উঠে দেখে পাশেই ঈশা নেই। বারান্দার দিকে এগোতেই দেখি পিস করে কথা বলার আওয়াজ আসছে। কথাগুলো ছিল এরকম, জানি না আর কতদিন এভাবে এই সংসার করতে হবে। ডাক্তার তো স্পষ্ট করে বলেই দিয়েছে উজানের বাবা হওয়ার সক্ষমতা নেই, কিন্তু আমার তো মা হওয়ার সক্ষমতা আছে। আমি কেন ওর জন্য এই সুযোগ থেকে বঞ্চিত হব? হ্যাঁ, একসময় ওর প্রতি আমার অনেক ভালোবাসা মায়া ছিল, কিন্তু এখন সেগুলো আর কাজ করে না। দিনের পর দিন তার আচরণ রোবটের মতো হয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি দিনের পর দিন আরও খিটখিটে হয়ে যাচ্ছে। ব্যবহার প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, অথচ ছেলে বাড়িতে থাকলে ভালো মানুষ সেজে থাকে। আমার মাঝে মাঝে সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। অপর পাশের ব্যক্তি বলে, তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? ঈশা কঠিন গলায় বলে, ছেড়ে দিতে চাইলেই তো ছেড়ে আসা যায় না। বাড়িতে মা বাবাকে বলেছিলাম আমি এই সংসার করব না। তখন মা বলেছে আরও কিছুদিন থেকে মোটা অঙ্কের একটা ভরণ পোষণ নিয়ে তারপর আসতে। উজানের এই বাড়ির দাম এখন অনেক, আর তাছাড়া তাদের আরও একটা ফ্ল্যাট আছে যেটা উজানের নামে কিনেছে শাশুড়ি, আর গ্রামের জায়গা জমিতে আছে। যদি সে আমাকে ডিভোর্স দেয় এগুলো কিছুই পাওয়া যাবে না, কিন্তু আমি ডিভোর্স চাইলে একটা ভালো অঙ্কের খোরপোশ দাবি করতে পারবো।
তার জন্য কিছুদিন সময় লাগবে তারও। অপর পাশের ব্যক্তিটি বলে, এই শোনো, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, চলো কাল দেখা করি। ঈশা বলে, না না, এমনিতেই মাঝে বাহানা দিয়ে অনেকদিন বাহিরে দেখা করেছি, শাশুড়ি এ নিয়ে ছেলের কানে বিষ ঢেলেছে, এখন দেখা করলে উজান সন্দেহ করতে শুরু করবে। এমনিতেই তার আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে, প্রচণ্ড চুপচাপ হয়ে গেছে, ঠিক মতো কথা বলে না। আর কটা দিন অপেক্ষা করো, তারপর তোমার কাছে একেবারে চলে যাব। শোনো, এখন ফোন রাখছি, অনেকক্ষণ হলো বারান্দায় এসেছি। উজান উঠে না, আবার দেখলে আবার কি না কি ভেবে বসবে। আর হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, রাখছি এখন। কথা শেষ করে এসে ঘরের মধ্যে আসে, এসে দেখে উজান ঘুমিয়ে আছে। সে একটা জোরে শ্বাস নেয়, তারপর গ্লাস হাতে নিয়ে পুরো পানি শেষ করে শুয়ে পড়ে। উজান এতক্ষণ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছিল। সে চোখ খুলে পাশে ছেড়ে দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন। কি মিষ্টি লাগছে, অথচ একটু আগে এসব কি শুনলো সে? তার বুক কাঁপছে, চোখ ফেটে কান্না আসছে, বুক বার হয়ে আসছে ব্যথা। তাসনিমের কথা খুব মনে পড়ছে তার, কিভাবে মেয়েটাকে ঠকিয়েছে সে। এটাই হয়তো তার কৃতকর্মের ফল। ঈশার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনের লক খুলে বুকে পাথর চেপে তাদের সমস্ত পোনালক ছবি তার ফোনে ট্রান্সফার করে নেয় সব। ফোনের অটো কল রেকর্ডিং অপশন চালু করে। তারপর পরবর্তীতে তারা যত কথা বলেছে, যতবার দেখা হয়েছে, সব কিছুরই প্রমাণ লিখেছে সে তার কাছে, একদম ফাইলের মতো সাজিয়ে। সেগুলো নিয়ে ঈশার বাবা মায়ের সাথে দেখা করেছে সে সেদিন। তারাও চাইতেন মেয়ে যেন ডিভোর্স দেয় তাড়াতাড়ি, কিন্তু মেয়ে যে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে এটা তারা জানতেন না। উজান তাদের বলেছে, আমার অক্ষমতার জন্য আমি অনেক আগেই চেয়েছি এই সম্পর্ক শেষ হোক, কিন্তু ঈশাই চাইছিল না। আমি ভেবেছিলাম দুনিয়াতে কত মানুষ নিঃসন্তান থাকে, তবুও একে অপরের হাত ছাড়ে না, শেষ নিঃশ্বাস অবধি একসাথে থাকে। ঈশার ভালোবাসা দেখে আমি এরকম ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমি আর এই সংসার আর তার কাছে একটা বোঝা মাত্র এখন। তার চেয়েও বড় কথা, সে অনেক বড় একটা অনাচারে জড়িয়ে গেছে। এখনো সময় আছে, কাদা আরও বেশি গোলা হওয়ার আগে তাকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারেন। বয়স কম, আবেগ বেশি, সে জানেও না কত বড় বিপদ ডেকে নিয়ে আসছে সে। কিন্তু আমার পক্ষে তার সাথে আর সংসার করা সম্ভব হবে না। আমি তাকে নিয়ম মাফিক এককালীন একটা ভালো অঙ্কের ভরণ পোষণ দেব। হাজার হোক, জীবনের 4 বছর সে আমার সাথে থেকেছে, কিন্তু এর বাহিরে বিন্দুমাত্র চালাকি করার চেষ্টা করলে ফানি উল্টো দিকে গড়াবে। উজানের কথা শুনে ঈশার বাবা মা ভীষণ চিন্তায় পড়ে যায়। মেয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে, অতিরিক্ত লোভের আশায় নিজের পাতা ফাঁদে সে নিজেই ফেসে গেছে। তাই মান সম্মান আরও ডুবে যাওয়ার আগে উজানের কথা মানতেই হবে। আর তারপর আজকে ঈশার মার হঠাৎ অসুস্থতা বিষয়টা সহজ করে দিয়েছে। এত কিছু চিন্তা ভাবনা করতে করতে আর মানুষের মুখোশ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে গেছে। সে তাসনিমকে যতটা কষ্ট দিয়েছিল, প্রকৃতি বিচার তার 4 গুণ হয়ে ফিরে এসেছে। হাতের ফাইল পাশে রেখে কপালে হাত টেকিয়ে মাথা নিচু করে বিছানায় বসে আছে সে। গায়ের জামা কাপড় এখন ছাড়েনি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমেনা বেগম এসেছেন, ছেলের কাছে বললেন, জেগে আসিস উজান? উজান মাথা তুলে তাকায়, দেখে দরজায় তার মা দাঁড়িয়ে আছে। একদিনের ধাক্কায় তার মার যেন বয়স বেড়ে গিয়েছে 10 বছর। চিন্তিত, বিধ্বস্ত লাগছে তাকে। উজান বলল, আসো মা, এখনো জেগে আছো? অনেক রাত হয়েছে। আমেনা বেগম বললেন, ছেলের সংসার ভেঙে যাচ্ছে, ছেলের জীবনে এত বড় বিপদ, এটা জানার পর কোন মায়ের চোখে ঘুম আসে? সত্যিই কি তোর বউ আর এই বাড়িতে ফিরবে না? উজান হাসলো, মায়ের হাত ধরে টেনে তার পাশে বসালো, তারপর বলল, না মা, ঈশা আর এই বাড়িতে তোমার ছেলের জীবনে ফিরবে না। শুধু শুধু নামমাত্র সুতোই এই বিয়ে জিয়ে রাখার কোনো মানে নেই, তার চেয়ে এই বিচ্ছেদ হওয়াই ভালো। আমেনা বেগম ফুঁপিয়ে কেঁদে উঠলেন, তাহলে তোর কি হবে বাবা? সারা জীবন এইভাবে থাকবি? আমি আজ আছি, কাল নেই, তোকে কে দেখবে? যার কেউ নেই তার উপরওয়ালা আছে। চিন্তা করো না মা, এক জীবন দিব্যি চলে যাবে। উজান বলল। আমেনা বেগম বললেন, কেন অন্যায়ের শাস্তি উপরওয়ালা আমাদের দিল বাপ? উজান একটু জোরে হেসে বলল, তাসনিমকে তোমার মনে আছে মা? আমেনা বেগম অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। এতদিন পর তাসনিমের কথা উঠল কেন? ছেলের ভালোবাসাকে নিজের জেদের জন্য দূরে সরিয়ে দিয়েছিলেন তিনি, আলাদা করেছিলেন তাদের। এই অন্যায়ের শাস্তি কি তাহলে এসব? ছেলেকে বলল, কি হয়েছে তাসনিমের? উজান বলল,
কিছু না মা, সেদিন অনেক বছর পর ওর সাথে আমার দেখা হয়েছিল। না না না, দেখা নাও দেখেনি, আমি শুধু দেখেছি স্বামী সন্তান নিয়ে শপিং করতে এসেছিল। কি ফুটফুটে দুটো পুতুলের মতো বাচ্চা ওদের। আমানা বেগমের শ্বাস বন্ধ হয়ে আসছে ছেলের কথা শুনে। তার জন্য ছেলের জীবনের আজকের এই অরাজকতা। উজান আবার বলল, জানো মা ওর বরকে? আমানা বেগম বললেন, কে? উজানের চোখ ছলছল করে ওঠে, একটা দীর্ঘ নিঃশ্বাস বলে, গত মাসে তোমাকে যে চোখের ডাক্তার দেখিয়েছিলাম উনি তাসনিমের বর। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।